এর সাথে এম এ আজিজ আছেন এই মুহূর্তে স্টুডিওতে। আমরা আলোচনায় চলে যেতে চাই। এম এ আজিজ, যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি গত কদিন ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক, যা কখনোই আন্তরিক ছিল না, কখনোই উষ্ণ ছিল না, সেই সম্পর্ক আরও বেশি শীতল হয়ে যাচ্ছে। কিংবা গত কয়েকদিনের পুলওয়ামা ঘটনার পরই আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজ দুটি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান, ভারত সেটি নাকচ করছে, দিল্লি সেটি নাকচ করছে। আবার গতকাল আমরা দেখেছি যে ৩০০ জঙ্গি হত্যার বা নিহতের দাবি করছে ভারত, সেখানে পাকিস্তান সেটি নাকচ করছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে ভারত এবং পাকিস্তানের সীমান্তে টানটান উত্তেজনা বিরাজ করছে, এক ধরনের যুদ্ধাবস্থা সেখানে কায়েম হয়েছে বলে আমরা ধারণা করছি। এদের দেশ দুটির বাইরে থেকে কোন দিকে যাচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্ক, যেখানে তাদের জাতীয় নির্বাচন খুব বেশি দূরে নয়, নির্বাচনে এই সম্পর্ক বা এই সম্পর্কের অবনতি কোনো ধরনের প্রভাব ফেলতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। যেহেতু ভারত প্রতিবেশী দেশ এবং দেশ বিভাগের পর, অর্থাৎ ভারতবর্ষ ভাগের পরে, আপনি রিপোর্টেও বলল 47 সাল থেকে এই যুদ্ধ অবস্থা বলাই যায়, সবসময় টানাপোড়েন চলছে। এবং এই কাশ্মীরকে নিয়ে 3টে যুদ্ধ ইতিমধ্যে হয়েছে। এটা প্রমাণ হয়েছে যে যুদ্ধ এটা সমাধান না। যেমন ধরেন, শুরুতে আপনার যখন আপনার ভারতের আপনার গভর্নর ছিলেন মাউন্ট ব্যাটেল, তখন একটা ইলেকশন করে এটার সমাধান করার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। পরে 48 সালে ইউনাইটেড নেশনসেও কিন্তু একটা রেজুলেশন আছে যে কাশ্মীর যা ভোট করে তারা যেটা চায় সেটাই সিদ্ধান্ত হোক, কিন্তু সেটা হচ্ছে না। এখন এবারের যে আপনার যে উত্তেজনাটা চলছে, আমরা শঙ্কিত এই কারণেই, যেহেতু আমরা এই সাবকন্টিনেন্টের বাসিন্দা, দুটোই অ্যাটমিক পাওয়ার। এখন কোনো ঘটনা চক্রে যদি যুদ্ধ লেগে যায়, এটা নিঃসন্দেহে ভয়ঙ্কর ব্যাপার হতে পারে। অবশ্য আশার কথা হচ্ছে যে ইতিমধ্যে ইমরান খান বলেছেন, ওদিকে সুষমা সমাজ ভারতের বলেছেন, তারা কিন্তু বলছেন যুদ্ধ চাই না। কিন্তু এই যে এখন যেটা চলছে যে আপনার দুটো বিমান ভারতের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে তারা যুদ্ধ চায় না? ভারতের পক্ষে সুষমা সমাজ এরকমই তো ইঙ্গিত দিলেন, এবং ইমরান খান তো স্পষ্টই বললেন তারা আলোচনার মাধ্যমে এটা। কিন্তু নরেন্দ্র মোদী তো সেটি বলছেন না, তিনি তো প্রথম থেকেই এই ধরনের একটি বাইরেরও প্রেসার আসে যে না, যুদ্ধ যাওয়া যাবে না, কারণ দুটোই অ্যাটমিক পাওয়ার। সুতরাং এটা যুদ্ধ লাগা, আর যুদ্ধ লাগা মানে হচ্ছে খালি ভারত আর পাকিস্তান যুদ্ধে যে শরিক থাকবে এটা ভাবার কোনো কারণ নেই। যদি যুদ্ধই লেগে যায়, এবারে দেখা যাবে যে দুই দেশেরই মিত্র দেশ যারা আছে তারা ইনভলভ হয়ে যেতে পারে। হ্যাঁ, সুতরাং আমাদের কারোরই আকাঙ্ক্ষা না, কাম্য না যে এটা যুদ্ধ লাগুক। এটা কাশ্মীর, এটার সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ভারত এবং পাকিস্তানের সম্পর্ক কখনো উন্নত হবে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং এটা আলোচনা সাপেক্ষেই হোক, অথবা ইউনাইটেড নেশনসের যে রেজুলেশন আছে সেভাবেই হোক, এটার একটা সমাধান হওয়া উচিত। এবং কাশ্মীর এর আগেও মধ্যস্থতায় গিয়েছিল এই কাশ্মীরকে নিয়ে, তারা ফেল করেছে। সেক্ষেত্রে কোনো সমাধান সম্ভব কিনা? আমরা বাংলাদেশ, আমরাও তো যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। এখন কাশ্মীরে তো ইতিমধ্যে তারা, ভারত বলছে জঙ্গি, বা অন্যরা বলে জঙ্গি, কিন্তু ওখানে তো স্বাধীনতা কামিল আপনার গ্রুপ দাঁড়িয়ে গেছে, তারাও তো এখন কাশ্মীর স্বাধীন চায়। সুতরাং পরিস্থিতি যা হোক, এই জন্য কাশ্মীরদের উপরেই ছেড়ে দেওয়া উচিত আমার মতে। তারা কি চায়? তারা কি ভারতের সাথে যেতে চায়, পাকিস্তানের সাথে যেতে চায়, নাকি স্বাধীন হতে চায়? আমার মনে হয় সেই জায়গায় সমাধান। সেই মত প্রকাশের স্বাধীনতা কি কাশ্মীরিদের আছে? নাই। এই জন্যই তো সশস্ত্র সংগ্রাম চলছে সেখানে। সেখানে তো বলা হচ্ছে যে কেউ বলছে মুজাহিদ, কেউ বলছে সন্ত্রাসী, তাই না? 300 সন্ত্রাসী আপনার ভারত বলছে তারা হত্যা করেছে, আর এক পক্ষ বলছে, তারা বলছে মুজাহিদিরে বলছে বা সন্ত্রাসী বলেন, যাই বলেন, তারা বলছে একজন আহত হয়েছে। এখানে দুটো বিমান ভূপাতিত করা হয়েছে, এটার অবশ্য ছবি দেখানো হচ্ছে। এখন এই ছবিটাই প্রকৃত ছবি কিনা আমি জানি না, হয়তো সম্ভবত হতে পারে। তো যাই ঘটুক না কেন, এটা আমাদের কাম্য না। যুদ্ধ লাগুক, এটা আমাদের কাম্য না। আমরা সমস্যার সমাধান চাই, এবং সেই সমাধান অবশ্যই আলোচনা বা ত্রিপক্ষীয় বা চতুর্পক্ষীয় বা যে কোনো একটা ধরেন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নেগোসিয়েশনে হোক, অথবা আন্তর্দেশীয় যেভাবেই হোক না কেন, এটা সমস্যার সমাধান হওয়া উচিত। কারণ এই অঞ্চলের টেনশন যদি আমরা করতে চাই, প্রশমিত করতে চাই, তাহলে ভারত এবং পাকিস্তানের যে বিরোধ এবং কাশ্মীর নিয়ে
এটার মীমাংসা হতেই হবে, না হলে আপনি কিন্তু যেমনটা এই বলছেন যে ক্ষমতা থাকবে না। কাশ্মীরের এই সিদ্ধান্ত আসলে কাশ্মীরে যারা বসবাস করছে বা কাশ্মীরি যারা রয়েছে তাদের উপরই ছেড়ে দেওয়া উচিত যে তারা আসলে ভারতে যেতে চায় নাকি পাকিস্তানে যেতে চায়, ভারতের অংশ হতে চায় নাকি পাকিস্তানের অংশ হতে চায়। এরই মধ্যে কিন্তু দেখা গেছে যে কাশ্মীরিদের ওপর এই পুলওয়ামা ঘটনার পরই কিন্তু দেখা গেছে যে তাদের উপরে এক ধরনের অঘোষিত আর বিভিন্ন ধরনের বাধা আমরা দেখতে পেয়েছি এবং তারা নিজেদেরকে অনিরাপদ মনে করেছে ভারতে চলাফেরা করতে। সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে অবশ্য আশ্বস্ত করা হয়েছিল যে তাদের কোনো রকমের ক্ষতি সাধন করা হবে না বা তাদেরকে নিরাপদে রাখা হবে। কাশ্মীরিরা যদি পাকিস্তানের পক্ষে যেতে চায় বা পাকিস্তানের অংশ হতে চায়, ভারতের পক্ষ থেকে কি সেই আন্তরিকতা তারা পাবে কিনা? সেই সম্ভাবনাই তো কম, এই জন্যই তো বিরোধটা চলছে। সুতরাং সেখানেই তো তৃতীয় পক্ষ দরকার, যে দুজনকে রাজি করা। এবং যেহেতু দুটো অ্যাটমিক পাওয়ার, কেউ তো কথা শুনছে না, কিন্তু সমাধান তো দরকার। কারণ আপনি দেখেন ওখানে যারা যেটা বললেন যে কাশ্মীরিদের তো আসলে কোনো ফ্রিডম নাই, এক পক্ষ দমন করছে। আবার অভিযোগ আছে পাকিস্তানের পক্ষ থেকে যারা এখানে আন্দোলন সংগ্রামে আছে বা বিদ্রোহী বলেন আছে, তাদেরকে সাহায্য করা হচ্ছে। হ্যাঁ, এটা অভিযোগ করা হচ্ছে। এখন যাই ঘটুক, যে যে দেশে জন্মগ্রহণ করছে সেই দেশের স্বাধীনতা চাইতেই পারে। কারণ দীর্ঘ 47 সাল থেকে এই একই যুদ্ধ অবস্থা চলছে, সেখানে তো অবশ্যই আপনার স্বাধীনতাকামী লোকের জন্মগ্রহণ করছে এবং এখন তারা বেশ শক্তিশালী। আপনি ইচ্ছা করলেও যে চাপিয়ে দিবেন তাদের উপরে, তাও কিন্তু হবে না, ওই পরিস্থিতিও নাই যে আপনার কোনো একটা আলোচনা করে পাকিস্তান এবং ভারত মিলে, তারা কারা, তারা তো ওই অঞ্চলের না, তারা মিলে বা ইউনাইটেড নেশনসে যদি তাদের কাছে গ্রহণযোগ্য না হয় এমন কোনো সমাধান দেয়, তারা তো নাও মানতে পারে। সুতরাং এই সংঘাত চলতেই পারে। সুতরাং এমন একটা হওয়া উচিত, যেটা আগে সিদ্ধান্ত মাউন্ট ব্যাটেলের সময় হয়েছে, ইউনাইটেড নেশনসের ভোটই হয়েছিল তখন। ভোটে কিন্তু তখন কাশ্মীরিরা পাকিস্তানের পক্ষে রায় দিয়েছিল। হ্যাঁ, কিন্তু তখনকার যে ওখানকার যে গভর্নর ছিল সে এসে আপনার ভারতে থাকার আপনার লিখিত দেয়। এখান থেকেই জটিলতাটা শুরু হয়। সুতরাং আবার নতুন করে আমি মনে করি একই কথা, ইউনাইটেড নেশনসের রেজুলেশন, যে কাশ্মীরিদের আপনার এই ব্যাপারে ভোট হওয়া উচিত। ভোট হয় তারা কোথায় যেতে চায়, তারা কি স্বাধীনতা চায়, পাকিস্তানে যেতে চায় না ভারতে থাকতে চায়, সেইভাবেই সিদ্ধান্ত হওয়া উচিত। তাছাড়া এখন পাকিস্তানের কথায় তো সমাধান হবে না, ভারতের কথায় সমাধান। ভারত তো কাশ্মীর চায়, পাকিস্তানও হয়তো সেটা চায়। হ্যাঁ, পাকিস্তানের এখানে একটু ইয়ে আছে, সম্ভবত তারা যাতে ভারত না নেয়, সেক্ষেত্রে যদি তারা ওটা আলাদা স্বাধীনও হয়ে যায়, তাও হয়তো পাকিস্তান এগ্রি করতে পারে, ভারতের হলো না, এরকম একটা পরিস্থিতি। সুতরাং আমার বক্তব্য একটাই, যে কাশ্মীরের যারা কাশ্মীরবাসী, কাশ্মীরের যারা আপনার অধিবাসী, তাদের মতামতের ভিত্তিতে এই সমাধান যদি হয়, তাহলেই হয়তো শান্তি ফিরে। এবং উভয় পক্ষ, ভারত এবং পাকিস্তানকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, করলেই আমার মনে হয় সমাধান হবে। আমরা যুদ্ধ চাই না, আমরা যুদ্ধ দেখতে চাই না, অবশ্যই যুদ্ধ দেখতে চাই না। একটা বিরতির পরে দেশের কিছু খবর আছে, সেগুলো নিয়ে ফিরবো। ইমরান আজিজ, একটা বিরতি নিয়ে ফিরছি, সংবাদ সম্প্রসারণের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের সাথে এম এ আজিজ আছেন। আলোচনায় ফিরতে চাই দেশের কিছু খবর নিয়ে আলোচনাতে। আমরা জানি যে ঢাকা 2 সিটিতে ভোট কাল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভোট কাল হতে যাচ্ছে এবং আনিসুল হক মারা যাওয়ার পর যে উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন এবং নতুন 36টি ওয়ার্ডের যে নির্বাচন, সেটি আগামীকাল হবে কাউন্সিলর পদে। এবং এর মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ হয়ে গেছে, আমরা সেটাও জানি। কিন্তু নির্বাচন কমিশন থেকে, প্রধান নির্বাচন কমিশনারের একটি কথা যেটি তিনি বলছেন যে সব দলের অংশগ্রহণ আসলে এখানে না হওয়ার কারণে তারা একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছেন, তারা অস্বস্তি বোধ করছেন বা বিব্রত হচ্ছেন, কেন প্রত্যেকটি দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে না। এবং অনেকেই অঘোষিতভাবে বা নির্বাচনের আগেই জনাব আতিকুল ইসলামকে মেয়র হিসেবে অভিনন্দন জানিয়ে দিয়েছেন। আসলে এরকম অবস্থা যখন নেমে আসছে, তখন আমরা ওই প্রতিদ্বন্দ্বিতা কিংবা অংশগ্রহণমূলক নির্বাচন, এই জিনিসগুলো কি এড়িয়ে যাচ্ছি কিনা? দেখেন, এড়িয়ে বাস্তবতাই হচ্ছে এড়িয়ে যাওয়া। কারণ আমরা যাই বলি না কেন, জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি সেকেন্ড লার্জেস্ট পার্টি হয়েছে পার্লামেন্টে। বাস্তবে যেটা সঠিক না, তা প্রমাণিত। যে শুধু প্রধান বিরোধী দল আমি বলবো না, এখন তো আর বলা যাচ্ছে না, বিএনপি ইলেকশনে যায় নাই তো ইলেকশনের চেহারাই নেই।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোনো জায়গায় ঘোরেন, নির্বাচন একটা হচ্ছে, আমরা যে কত উৎসাহ উদ্দীপনার কথা বলি, কোনো উৎসাহ উদ্দীপনা নাই। হ্যাঁ, এবং এই ইলেকশনটা এই জন্যেই বলতেছে কারণ আতিকুল ইসলামের ওনার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। যদি এক বিএনপি প্রার্থী দিত তাহলে প্রতিদ্বন্দ্বী হতো। জাতীয় পার্টির তো প্রতিদ্বন্দ্বী আছে, কিন্তু প্রতিদ্বন্দ্বী হচ্ছে না। হ্যাঁ, এটাই বাস্তবতা। কেন হচ্ছে না? সুতরাং হচ্ছে না, পার্টির স্ট্রেংথ লাগবে তো। আচ্ছা, পার্টির স্ট্রেংথ না হলে হবে কেমনে? আপনার ধরেন বিএনপির এসে দুর্বল পার্টি দিলেও দেখতেন যে তার সাথেই কন্টেস্ট হতো, এবং হার জিত সেটা পরের কথা, ইলেকশন যেহেতু আসে নাই আমি বলবো না। সুতরাং এই জন্যই আমি বলছি যে যে ইলেকশনটা হচ্ছে এটা খামাখা অনেকগুলো টাকা পয়সা খরচ হচ্ছে, অনেক ইলেকশন কমিশনকে অনেক প্ল্যান প্রোগ্রাম অনেক কিছুই করতে হচ্ছে। এটা অত্যন্ত শান্তিপূর্ণ, কবরের শান্তির মতো করে আপনার ভোটটা অনুষ্ঠিত হবে, কোথাও কিচ্ছু হবে না। ইলেকশন হবে এবং আতিকুল ইসলাম একক প্রার্থী, তিনিই বিজেতা হবে, ঘোষণা দেওয়া মাত্র। এই আনুষ্ঠানিকতাটা বাদ আছে। এই ইলেকশন নিয়ে মানুষের কোনো মাথা ব্যথাও নাই, কারণ সবাই ধরেই নিয়েছে উনিই হবে, যেহেতু বিরোধী দল ইলেকশনে যাচ্ছে না। সবচেয়ে ইন্টারেস্টিং, বিএনপি বিরোধী দল বলেন, অর্থাৎ 20 দল, তারপরে বাম দলগুলি, এরাও কিন্তু ইলেকশনে যায় নাই। ওই আপনারা খেয়াল করে দেখেন যে ওই সরকার এবং সরকার না, আওয়ামী লীগ এবং 14 দল যারা আছে, 14 দল আর জাতীয় পার্টি ছাড়া ইলেকশনে আর কেউ নেই। হ্যাঁ, সুতরাং এটা ইলেকশন, এটা নাম কেওয়াস্তে একটা ইলেকশন। আপনার কি মনে হয় না যে বিএনপির আসলে এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করা উচিত ছিল? লাভ কি? লাভ কি এই ইলেকশনে? নির্বাচন, আমি যখন 5 জনের নির্বাচনের কথা বলি যে বিএনপি নির্বাচনে যাওয়া উচিত ছিল, কারণ ওই সময় রাজনৈতিক যে পরিস্থিতি ছিল, বিএনপি সরকারে না গেলে অপোজিশন থাকতো, এবং এখন যে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতি সৃষ্টি হতো না। ওই ইলেকশনে না যাওয়ার পরে টোটাল দেশের রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। এখন আর রাজনীতিবিদদের হাতে নেই। আমার ফিলিং নেই। আগে রাজনীতিবিদদের প্রতিপক্ষ ছিল রাজনীতিবিদ, এখন তা নাই। এখন সব আপনারা দেখেন, সব আপনার সরকারি প্রতিষ্ঠান পলিটিসাইজড হয়ে আপনারা দেখেন সরকারের পক্ষে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ বলেন, মাঠ পর্যায়ের প্রশাসন, সব একাকার হয়ে গেছে। সরকারি দল, সব সরকার, সব একাকার হয়ে গেছে। তো সেখানে ইলেকশনে ধরেন আপনার কথা মতো ইলেকশনে বিএনপি একজন প্রার্থী দিল, প্রার্থী দিয়ে ধরেন জিতে গেলে তো তার বিরুদ্ধে কেস হবে। ওই যে বেচারা ইলেকশন করবে, মোটামুটি কিছু হলেও শান্তিতে, ওর বিরুদ্ধে কেস হবে, সে জেলে যাবে। প্যানেল মেয়র আর একজন মেয়রের কাজ করবে। তো ইলেকশন করেই লাভ কি? আর ইলেকশন যখনই বিএনপি আসতো তখনই এই পরিস্থিতি থাকতো না। তখন ইলেকশন জাতীয় ইলেকশনের মতো আলাদা চেহারা ধারণ করত। তখন দেখতেন ইলেকশন ওই নানান অভিযোগ পাইতেন, আগের দিনে ভোট, না হলে অমুক এজেন্টদের হয়রানি, নেতাকর্মীদের হয়রানি, এগুলো কিন্তু শুরু হইতো। যেহেতু এখনো প্রতিদ্বন্দ্বী নাই, কিচ্ছু নাই, সুতরাং ইলেকশন এখন একটা ইলেকশন হচ্ছে আর কি। ইলেকশন জাস্ট আনুষ্ঠানিকতা সম্পন্ন করে একটা রেজাল্ট ঘোষণা করা। এই নামমাত্র নির্বাচন আপনি যেটি দাবি করছেন যে নামমাত্র নির্বাচন এবং লোক দেখানো নির্বাচন অনেকটা, তাই তো? তো সেক্ষেত্রে এই ধরনের নির্বাচন রাজনৈতিক মানে গণতান্ত্রিক চর্চা থেকে আসলে কোনো রকমের সুফল বয়ে আনে কিনা? দেখেন, এটা তো প্রশ্ন, সুফল, এইভাবে তো গণতন্ত্র মানেই হচ্ছে সবার অংশগ্রহণ। এখানে তো সবার অংশগ্রহণ নাই, সুতরাং এটা গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে না। এটা ইনডাইরেক্টলি যে কোনো পরিস্থিতি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটা একপক্ষীয় একটা নির্বাচন হচ্ছে। অর্থাৎ আমার সমকক্ষ, আমার সমমনা যারা, তাদেরকে নিয়ে আমি ইলেকশন করছি, এবং সমমনার মধ্যে আমি বড়, আমি প্রার্থী দিছি, আর বাকিদের কোনো ইয়ে নেই, কোনো অভিযোগ নেই, শেষ। এখন আপনি দেখবেন ভোটার টার্ন আউটও দেখেন কত কম হয়, ভেরি লো হবে, ভেরি লো। এমনকি সরকারি দলেরও অনেকে উৎসাহ বোধ না করার ফলে ভোট কেন্দ্রে যায় কিনা সন্দেহ আছে, ভোট কেন্দ্রে যাবে না। হয়তো ঘোষণা বেশি হতে পারে, অনেক গ্রহণ। এই যে ইলেকশন কমিশন বললো না, প্রয়োজনে একটি সেন্টারে একবার কেন 3 বার ভোট গ্রহণ হবে, তবুও নিরপেক্ষ হবে। আর 10 বার করলেও সমস্যা কি, একবার করলেও সমস্যা কি? ওখানে ভোট কারচুপি কি করতে? গতবার যে নির্বাচন, আনিসুল হক যেবার নির্বাচিত হলেন, সেবারের যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনে তো আমরা কিছু কিছু প্রতিদ্বন্দ্বী দল দেখতে পেয়েছিলাম, প্রতিপক্ষ দেখতে পেয়েছিলাম, কিন্তু নির্বাচন শেষ হওয়ার আগে তো সেই প্রার্থীদেরকে আমরা চলে যেতেও দেখেছি। বিএনপি অংশগ্রহণ করেছে, কিন্তু মাঝপথ থেকে তারা উইথড্র করেছে। এখানে অনেকেরই অভিমত যে উইথড্র না করলে ভালো করতো, সেটা ভিন্ন কথা, কিন্তু ইলেকশনে অংশগ্রহণ করেছিল। এই জন্য ইলেকশনটা তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল।
আপনার খেয়াল করে খুবই তো প্রতিদ্বন্দ্বী। এবারে যেহেতু বিএনপি নাই, তার প্রার্থী নাই বা 20 দলের প্রার্থী নাই, এবারে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, এবারে কোনো ইলেকশন হচ্ছে না। আর এই মেয়র তিনিও বলছেন, তিনি ইলেকশন করতেছে যে দেখি বারবারই তিনি বলছেন যে আনিসুল হকের যে পরিকল্পনা তিনি বাস্তবায়ন করবেন। এটা বলার দরকার ছিল না, ওনার নিজস্ব পরিকল্পনা ঘোষণা করা উচিত ছিল। হতে পারে আনিসুল হকের মতো করে, কারণ আনিসুল হকের যে ইমেজটা দাঁড়ায় গেছিল, তিনি যে অল্প সময়ে যে ঢাকা উত্তরে যে আপনার যে পরিবর্তনটা এনে ফেলেছিল, এটা যদি ওই বেগে বা ওই রকম পরিবর্তন উনি না আনতে পারে তাহলে তো ওনারই তো বদনাম হবে। সুতরাং ওনার নিজস্ব পরিকল্পনা। আর দ্বিতীয়ত আমি ওই সময় বলছিলাম যে আনিসুল হকের যেমন পরিকল্পনা ছিল, মেধা ছিল, শ্রম দিতে পেরেছে, এবং তার সবচেয়ে বড় গুণ ছিল সবাইকে নিয়ে কাজ করার প্রবণতা, সবার সাথে পরামর্শ করে পরিকল্পনা করে তিনি কাজ করেছেন। এক্ষেত্রে যে হবে না আপনি সেটা কেমন করে ধারণা করছেন? সবচেয়ে বড় শক্তি ছিল আপনি যেটা বাংলাদেশে যেটা দরকার সেটা তার ছিল প্রধানমন্ত্রীর অকুণ্ঠ সমর্থন। তার নিজের ভাই ছিল আর্মি চিফ। আপনার নইলে 7 রাস্তার থেকে আর ইয়েতে গাবতলিতে যখন ট্রাক স্ট্যান্ড উঠায় দেয় এখান থেকে তাকে উদ্ধার করতে পারতো না। সুতরাং এই দেশের অত্যন্ত ক্ষমতাশালী মেয়র দরকার, যেভাবে ঢাকা শহরে হসপস অবস্থা, এবং আন্তরিক হতে হবে যে আমি উন্নয়ন চাই, যানজট মুক্ত বলেন, শহরের উন্নয়ন বলেন, শহরের যে নাগরিক সুবিধাগুলি সেগুলো ইনশোর করার জন্য আন্তরিক হতে হবে, এবং সবাইকে নিয়ে। আনিসুল হক কিন্তু সবাইকে তার মুখী করতে পেরেছিল। কিন্তু উনি আসবেন, উনি হয়তো যদি নিজের মতো করে যতই দৌড়দৌড়ি করুক, ওনাকে সেই শক্তি প্রয়োগ করার ক্ষমতা কতটুকু থাকবে সেটা বুঝতে হবে। কি করতে চাচ্ছেন বা যিনি নতুন নির্বাচিত হতে যাচ্ছেন মেয়র হিসেবে, সেটি তো আসলে আগামীকাল জানতে পারবো আমরা। সেক্ষেত্রে তিনি আসলে কতটুকু সফল হবেন কিংবা কতটুকু পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন আমরা নিশ্চয়ই দেখতে পারবো। একটা বিরতি নিয়ে ফিরে আসি। পত্রিকার অনলাইনগুলো কি ধরনের খবর দিচ্ছে সে সময় জেনে নেব, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন সংবাদ সম্প্রসারণ, এম এ আজিজ আছেন আমাদের সাথে। পত্রিকার অনলাইনগুলো কি ধরনের খবর দিচ্ছে এখন আমরা জেনে নিতে চাই। শুরুতেই বাংলা ট্রিবিউন আছে আমাদের সাথে। বাংলা ট্রিবিউনের প্রথম খবরটি হচ্ছে দিনভর বৃষ্টিতে ভোগান্তি। বৃষ্টিতে ভোগান্তি না, যানজটে ভোগান্তি। বৃষ্টির কারণে যানজট, আসলে হ্যাঁ, অন্যদিকে যানজটে চরম ভোগান্তি হচ্ছে রাজধানীবাসী। হঠাৎ করে যানজটের আসলে কারণ কি হতে পারে বলে মনে হয় এম এ আজিজ? আপনি বোধহয় আজকে এটি আমি 5:15টার সময় প্রেস ক্লাব থেকে আপনাদের এই প্রোগ্রামে 8টার সময় আসতে চেয়েছি এবং জাস্ট 8টার সময় এসে হাজির হয়েছি। তাহলে চিন্তা করেন কি পরিমাণ যানজট একদম। এবং যানজটের কারণে আমাদের যে আরেকজন অতিথি ছিলেন আজকে, তিনি আসতেই পারেন, রেজওয়ানুল হক রাজা, তিনি এখন পর্যন্ত আসলে পৌঁছতে পারেননি। ওইটাই, বৃষ্টির কারণেই আসলে ভোগান্তি মানুষের হয়েছে। সাধারণ মানুষ চলতে পারছে না, বাস চলতেছে না, বাসে উঠতে পারতেছে না, এবং ট্রাফিকেও বৃষ্টির কারণে ট্রাফিক অতটা অ্যাক্টিভ কিন্তু লক্ষ্য করা যায় নাই। এইসব নানান কারণে 2-4টে বাস এক জায়গায় বা গাড়ি প্যাচ লেগে সব আটকে পড়ে গেছে, এবং সারা ঢাকা শহরে একই অবস্থা তৈরি হয়ে গেছে। এত তীব্র যানজট আমি খুব কমই দেখেছি। ওই যখন বড় বড় মিছিল সরোয়ার দিতে হয় তখন লক্ষ্য করা যায়। এইরকম ভাবে কোনো ঘটনা নাই, কিন্তু বৃষ্টির কারণে এত যানজট তৈরি হয়ে যাওয়া আগে আমি কখনো দেখিনি। পরের খবরগুলো কি আছে? ভোটের দিন ঢাকার প্রধান সড়কে বাস চলবে, এই খবরটি একটু জানিয়ে দিতে চাই। আসলে বাস চলবে, আসলে তো এখন মোটরসাইকেল চলার কথা না, কিন্তু চলছে। আমার ধারণা সবই চলবে। আসলে আমরা যেভাবে বিভ্রান্তিগুলোর শিকার হয়ে যাই সেটি ছড়াতে নিষেধ করা হয়েছে যে সবকিছুই চলবে। সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে শিথিলতা থাকছে। নগরীর প্রধান সড়কে বাস চলাচল করবে। এছাড়া পরীক্ষার্থীরা প্রবেশপত্র দেখিয়ে যে কোনো পরিবহনে চলাচল করতে পারবেন, তবে অহেতুক ঘোরাফেরার জন্য কোনো ধরনের মানে বাড়তি যে প্রাইভেট কারগুলো রয়েছে সেগুলোর প্রতি এক ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরের খবরগুলো দেখতে চাই। বাংলা ট্রিবিউনের আর কোনো খবর, bdnews24.com রয়েছে আমাদের সাথে। কাশ্মীর সীমান্তে যুদ্ধের দামামা, যেটি নিয়ে প্রথমে কথা বলছিলাম আমরা, এটা আসলে আমরা চাই যে খুব শিগগিরই একটি সমাধান হয়ে যাবে। ইমরান খানকে দেখতে পাচ্ছি উত্তেজনার মধ্যে ভারতকে ফের আলোচনার প্রস্তাব ইমরান খানের, তিনি প্রস্তাব দিয়েছেন। এছাড়া 18 মাস পরেও গভীর অনিশ্চয়তায় রোহিঙ্গা শিশুরা। ঢাকা নির্বাচনে সব দলকে না পেয়ে অস্বস্তিতে এমপি ওমর ফারুককে এলাকা ছাড়ার নির্দেশ। তুফানের ধর্ষণ মামলা 6 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ। প্রায় 5 ঘন্টা পর উত্তরায় যান চলাচল শুরু। কানে মোবাইল, ট্রেনের ধাক্কায়
গেল প্রাণ। ভারতের নতুন হাই কমিশনার আসছেন মার্চে। এছাড়া রাসায়নিকের গুদাম যাচ্ছে কদমতলী ও টঙ্গীতে, সেই রাসায়নিকের গুদাম যেটি নিয়ে আমাদের গত কদিন ধরে ঘুম হারাম হয়ে আছে। পরের সংবাদপত্রটি দেখে নিতে চাই, পত্রিকাটি প্রথম আলো আছে আমাদের সাথে। ভারতকে কড়া হুঁশিয়ারি ইমরান খানের, তিনি আহ্বান জানাচ্ছেন। আবার এটিতে লেখা হচ্ছে যে এটা হচ্ছে আলোচনার সমাধান, তার আলোচনার ডাক দিচ্ছে। আলোচনা না করলে কি করবে? এটা তো কেউ কাউকে ছাড় দেওয়ার পাত্র না, কেউ কাউকে ছাড় দিবে না। এই জন্যই তো আমরা আতঙ্কিত যে ভাই আলোচনা করে এটা সমাধান করা হোক, বা ত্রিপক্ষীয় ইউনাইটেড নেশনস হোক, আর যাই হোক তাদেরও তো শোক আছে, চীন আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে, এরাও তো ইন্টারভেন করতে, বড় বড় দেশ আছে না, ইন্টারভেন করে এটা সমাধান হওয়া উচিত। এটা কেউ কাউকে ছাড় দিবে না। আরো খবর রয়েছে, বেশ কিছু খবর। প্রধান সড়কে বাস চলবে অহেতুক, ব্যক্তিগত গাড়ি নয়। ভারতীয় মন্ত্রীর যুক্তি, যুক্তরাষ্ট্র পারলে ভারত কেন পারবে না? ডাকসু নির্বাচনের প্রার্থীদের এই যে অহেতুক ব্যক্তিগত গাড়ি নয়, এই যে অহেতুক কারণ ট্রাফিক করবে কি? আপনিও গাড়ি নিয়ে বেরোলেন, আমিও বেরোলেন, সবাই বেরোলো, কেউ অহেতুক তো বেরোবে না। তাহলে কি গাড়ি কি ট্রাফিক ধরবে না? এটা বলে দেওয়া যেত যে প্রাইভেট কার আসলে চলবে না, এরকম একটি এটা অহেতুক শব্দটা দিয়ে তো কেমন হয়ে গেল? অহেতুক আসলে কোনটি সেটি বোঝাও এখন সময়ের ব্যাপার। এম এ আজিজ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যানজটের সেই বিড়ম্বনা কাটিয়ে আমাদের সাথে আপনি যোগ দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর এই ছিল আজকের আইপি নিবেদিত সংবাদ সম্প্রসারণ, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপে। ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য।